ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে সাইকেলের আরোহী আর বিনয় কেউ টাল সামলাতে না পেরে একটা হালকা টক্কর হয় এবং আমাদের কিছু না হলেও সাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তায়। বিনয় আর সূর্য তাড়াতাড়ি নেমে দেখতে যায় লোকটি ঠিক আছে কিনা। আমি নামলাম সবার শেষে। মাঝবয়সী ভদ্রলোক, পরনে শার্ট আর ঢলা প্যান্ট, চোখে চশমাও ছিল যেটি এখন ভেঙে রাস্তার ধারে পড়ে আছে। বিনয় আর সূর্য হাত ধরাধরি করে ভদ্রলোককে তুলল। রোল সাউন্ড রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। আপনারা যদি আমাদের পর্বগুলি স্পটিফাই, অ্যাপল মিউজিক বা অ্যামাজন প্রাইম মিউজিকে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পডকাস্টটিকে ফলো করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটি এপিসোড কিন্তু 1 সপ্তাহ আগেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। নতুন বছরের শুরু, নতুন আশার আলো। কিন্তু সব পথ কি সত্যিই নতুনের দিকে নিয়ে যায়? কিছু পথ আছে যেগুলো শুধু আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় না, ফিরিয়ে নিয়ে যায় অতীতের এক অন্ধকার অধ্যায়। এই পয়লা বৈশাখে রোল সাউন্ড গপ্প নিয়ে এসেছে এক বিশেষ রোল সাউন্ড অরিজিনাল, একটি রোড ট্রিপের গল্প, যেখানে কয়েকজন যাত্রী ধীরে ধীরে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। সম্মান রায়ের হাইওয়ের ধারের সেই পথের রহস্য শুধু একটি ভৌতিক কাহিনী নয়, এ এক রূপক যেখানে লুকিয়ে আছে আমাদের সাম্প্রতিক ইতিহাসের ছায়া, কিছু সিদ্ধান্তের প্রতিফলন আর হারিয়ে যাওয়া এক উত্তরাধিকারের নিঃশব্দ হাহাকার। একটি নির্জন রাস্তা, এক অজানা পথ আর এমন কিছু স্মৃতি যা হয়তো মুছে যায়নি, শুধু অপেক্ষা করে আছে কেউ আবার তাকে খুঁজে বের করবে বলে। এই গল্প আপনাকে শুধু ভয় দেখাবে না, এ আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে। শুরু হচ্ছে হাইওয়ের ধারের সেই পথের রহস্য। বিনয়ের দেশের বাড়ি বর্ধমান, মানে পৈতৃক বাড়ি আর কি। এখানে বালিগঞ্জের অভিজাত এলাকায় একটি প্রায় বিলাসবহুল ফ্ল্যাটেই মা বাবার সঙ্গে সে থাকে। বিনয়ের বাবার বাড়ি ছিল বর্ধমানে। ওখানকার এক বড় কারখানার ম্যানেজারের ছেলে ছিলেন তিনি। পরবর্তীকালে পড়াশোনার উদ্দেশ্যে কলকাতা এবং তারপর ইউরোপ গমন করেন। ততদিনে তারই এক সহপাঠীর সঙ্গে তার প্রেম এবং তারপর বিয়ে। বিনয়ের মা ছিলেন দক্ষিণ কলকাতার এক নামজাদা পরিবারের মেয়ে, তাই পরবর্তীকালে তাঁদের দুজনের কলকাতায় বাসা জোগাড় করতে বেশি বেগ পেতে হয়নি। বিনয়েরও জন্ম কলকাতাতেই, কিন্তু ছোটবেলা থেকেই তার বাবা তাকে দেশের বাড়ির এবং সেখানকার সংস্কৃতির সাথে যুক্ত রেখেছিল। মাসে একবার ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে দেখা করতে যাওয়ার প্রথাটা চলে আসছে বিনয়ের জ্ঞান হওয়া অবধি থেকে। তাই বর্ধমান, সেখানকার রাস্তাঘাট, খাওয়া দাওয়া সব কিছুই ছিল বিনয়ের অতি পরিচিত। বিনয়ের ঠাকুরদা মারা যান বছর 8 আগে। ঠাকুমা আর একা একা থেকে উঠতে পারছিলেন না, তাই ছেলে ও বৌমার কাছে কলকাতায় চলে আসেন। ওদের বাড়িটা ওখানে ফাঁকাই পড়েছিল। মাঝে মাঝে বিনয় আর তার বাবা গিয়ে দেখে আসত। ইতিমধ্যে বিনয়ের কাজের সূত্রে দেশের বাইরে যাওয়ার সুযোগ আসে। ঠাকুমা ঠিক করেন আর দেখাশোনা করার জন্য যখন কেউ রইলই না, এই বেলা বাড়িটা বিক্রি করে দেবেন। বিনয়ের উপর এসে দায়িত্ব পড়ল যাওয়ার আগে বাড়িটার কাগজপত্র উদ্ধার করে আনা এবং ওই অঞ্চলে যারা বাড়িটি কিনতে ইচ্ছুক ছিলেন তাদের সাথে করে নিয়ে একবার বাড়িটি দেখিয়ে আনা। বিনয় একদিন আমায় ফোন করে বলল, ভাই, বর্ধমানের বাড়িটা বিক্রি করতে যাচ্ছি। বিদেশ থেকে ফিরে আর ওদিকে যাওয়া হবে কিনা কে জানে। তোদেরও তো বেশ কয়েকবার ঘোরা হয়ে গেল ওই বাড়িটা, শেষবারের জন্য একবার ঘুরে আসবি নাকি? নিশ্চয়ই, আমি সূর্যকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি। তা কবে নাগাদ যাবি? ওই রবিবার ভোর ভোর বেরোই,
11টার দিকে পৌঁছে যাব তাহলে। দুপুরটা একটু জিরিয়ে নিয়ে বিকেল বিকেল খরিদ্দারদের সাথে কাজের কথাগুলো সেরে নিয়ে বেরিয়ে পড়বো না হয়। তাহলে রাতের মধ্যে আবার ফিরে আসতে পারবো। বেশ বেশ, তাই হোক। বিনয়ের সাথে কথা শেষ করে আমি সৌর্যকে ফোন করি। কিরে, তুই অফিসে নাকি? হ্যাঁ বল, কি ব্যাপার? ওই বিনয়দের দেশের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে রে। রবিবার একবার যাবে ও কয়েকটা কাজ সারতে, আমাকেও বললো যেতে। তুই যাবি? যেতে পারি, কিন্তু পরের দিন তো অফিস রে। আরে হ্যাঁ জানি, ভোরবেলা বেরোবো। কাজকর্ম সেরে সেই দিন রাতের মধ্যেই ব্যাক আবার। তোর অফিস মিস হওয়ার কোনো চান্স নেই। তাহলে যাওয়া যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে আমার। কি? ভাই ফেরার সময় শক্তিগড়ে দাঁড়াবো একবার, বুঝলি? বহুদিন মিহিদানা আর ল্যাংচা খাইনি ভাই। আমি হেসে বললাম, বেশ, তাই হবে। সকাল সকাল আমরা রওনা হলাম বিনয়ের গাড়ি করে। বসন্তের সকালে জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। এক তো কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে দুপাশে শ্যামল দর্শন করতে করতে যাওয়ার একটা নিজস্ব সন্তুষ্টি আছে। তার বাইরে সিজনটাও একদম আদর্শ। শীতকাল সবে সবে বিদায় নিয়েছে, তাই কনকনে ঠান্ডাটা নেই। এদিকে এখনও সকালের ঘাসের উপর শিশির কণা দেখা যাচ্ছে। বাতাসে এখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সকালে মানুষের রোজনামচা এখনও একটু দেরিতেই শুরু হচ্ছে। সব মিলিয়ে এখনও একটু শীতের আমেজ মানুষের মনে বাকি আছে। লং ড্রাইভে যাওয়ার এর চেয়ে উপযুক্ত সময় আর কখনো কি হতে পারে? বিনয়, আমি আর সৌর্য হলাম স্কুলের সময়ের বন্ধু। বিনয় আর আমি সমবয়সী। সৌর্য আমাদের থেকে 1 বছরের বড়, যদিও আচার আচরণে সমীকরণটা সম্পূর্ণ উল্টো। বিনয়ের মধ্যে ছোট থেকেই একটা দায়িত্বশীলতার পরিচয় আছে। সৌর্য সেই দিক থেকে বয়সে বড় হলেও হাবেভাবে এখনও যেন 15 বছরের কিশোর। তাকে কতকটা আমাদেরই সামলে রাখতে হয় সকল প্রকার খামখেয়ালি উদ্যোগ থেকে। সৌর্য আর বিনয় দুজনেই চাকরিজীবী। আমি চাকরি ছেড়ে লেখালেখির দিকে মনোনিবেশ করেছি। কলেজের সময় থেকেই আমাদের ছুটি কাটানোর নিকটবর্তী গন্তব্য ছিল বিনয়ের এই দেশের বাড়ি। শুরুর দিকে ট্রেনে সফর করেই আসা হতো। তারপর বিনয় গাড়ি কেনার পর থেকে এইটি হয়ে গেল আমাদের বাহন। কত ঘটনা, কত অভিজ্ঞতা, এককালে কত গল্প লিখেছি এখানকার অনুভূতিগুলির উপর। এই গন্তব্যটি যে অচিরেই লুপ্ত হতে চলেছে, সেটা ভেবে নিজেরই কিছুটা যেন আবেগাচ্ছন্ন লাগছিল। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 12টা বেজে গেল। কাছেই একটা সরাইখানায় খাওয়া দাওয়া সেরে আমরা একেবারে গিয়ে ঢুকলাম বাড়িটায়। বিনয় এসে আগেই স্নানে ঢুকে গেল। আমি আমার ল্যাপটপ নিয়ে বসলাম বাগানের একদিকে একটা গাছের ছায়ায়। প্রকৃতির কোলে আমার চিন্তাভাবনাগুলো যেন অনেকটা গুছিয়ে আসে কাব্যের ছলে। সৌর্য এসেই বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল দুপুরের ঘুমটা সেরে নেবার জন্য। বাকি দুপুর আমি আর বিনয় পুরনো বাড়িটায় ঘুরে ঘুরে গল্প করে কাটালাম। সৌর্য কাটালো ঘুমিয়ে। বিকেলে আগ্রহী খদ্দেররা একে একে বাড়িটা দেখতে এলেন। বিনয় তাদের সাথে ব্যবসায়িক কথাবার্তাগুলো সেরে নিল বাড়ি দেখানোর পর। সৌর্য 4-5 ঘন্টার লম্বা ঘুম দিয়ে উঠল যতক্ষণে, আমাদের ততক্ষণে বেরোনোর সময় হয়ে গেছে। এবার একটু কড়া করে চা বানালে হতো না? ঘুম ঘুম চোখ নিয়ে সে বলে উঠল, হতো বই কি, একটু চা পাতা সঙ্গে করে আনতে হতো তাহলে। এখানে তো সেসব পাওয়ার উপায় নেই, অনেক দিন ধরে তো কেউ থাকে না। বলল বিনয়। আচ্ছা, সেসব যাওয়ার পথে সারলেও তো হয়। এই সূর্য, তুই না শক্তিগড়ে ল্যাংচা খাওয়ার জন্য দাঁড়াবি বলেছিলি? ওখান থেকেই চাটা নয় খেয়ে নেওয়া যাবে, বললাম আমি। বেশ বেশ, উত্তম প্রস্তাব। ঠিক আছে। দুপক্ষই সন্তুষ্ট হলো আমার প্রস্তাবে। সন্ধে 6টা নাগাদ তল্পিতল্পা গুটিয়ে সাধের বাড়িটিকে শেষবারের মতো বিদায় জানিয়ে বিনয় গাড়িতে স্টার্ট দিয়ে দিল।
বর্ধমান থেকে শক্তিগড় ৮ ঘন্টার খানেকের রাস্তা। আমরা গ্রামের রাস্তা দিয়ে মিনিট 15 চলার পরই জাতীয় সড়ক পেয়ে গেলাম। শক্তিগড়ে ঢোকার সময় রাস্তার দুই ধারে তাকালে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। দুই ধারে লাইন দিয়ে সারি সারি ল্যাংচার দোকান। এলাহি রঙিন তাদের প্রবেশ দ্বারগুলো যে কোনো বড় রেস্তোরাঁকে হার মানাবে। তেমনই বিলাসবহুল সব নাম তাদের: ল্যাংচা প্লাজা, ল্যাংচা প্যালেস, ল্যাংচা রিসোর্ট ইত্যাদি। সৌর্যর দৃষ্টি যে লোলুপ হয়ে উঠেছে বাইরের দিকে তাকিয়ে, তা আমরা বাকি দুজনেই লক্ষ্য করেছিলাম শক্তিগড় ঢোকা মাত্রই। এবার বিনয় একটা দোকান দেখে গাড়িটি সাইড করল। রাস্তার ধারে চেয়ার টেবিল পাতা, তার একটির ওপরেই আমরা বসলাম। আমি আর বিনয় চা আর আলুর চপ আনতে দিলাম। সৌর্য গিয়ে বাড়ির জন্য মিহিদানা ও ল্যাংচা প্যাকেটস্থ করতে লাগলো। চা খেতে খেতে আমার চোখ গিয়ে পড়ল হাইওয়ের সমান্তরাল গ্রামের মধ্যে দিয়ে চলে যাওয়া একটি পথের দিকে। অন্ধকারের মধ্যে টিম টিম করে জ্বলতে থাকা কয়েকটি আলো দেখা যাচ্ছে। সারি দিয়ে পরপর উঁচু যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে, সেগুলো বোধহয় কারখানার চিমনি। বাকি সব গাছের সারি, জ্যোৎস্নায় উদ্ভাসিত। হ্যাঁ রে, ওইদিকে যেই রাস্তাটা যাচ্ছে, ওটা কোথায় যাচ্ছে? আমি জিজ্ঞেস করলাম বিনয়কে। আমাদের দেশের বাড়ির দিকেই যায় ওই রাস্তাটা। ওই দিক থেকে এসে সিঙ্গুর পেরিয়ে এই রাস্তার ওপরেই ওঠে। ছোটোবেলায় যখন আসতাম বাবার সাথে গাড়িতে করে, তখনও এরকম পাকা রাস্তা হয়নি। এখন আর ওদিক দিয়ে আসা হয় না, বুঝলি, সময় অনেক বেশি লাগে। ওই উঁচু উঁচু লম্বাগুলো কি রেবি নয়? প্রজাপতি বিস্কুট চিবোতে চিবোতে এসে বসে বলল সূর্য। চিমনি। ওই এলাকায় একটা সময় একটা বড় ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল। ওই রাস্তার দুধারে বড় বড় সব কারখানা ছিল। 80-র দশকে শ্রমিক আন্দোলনের পর এক এক করে সব কারখানা বন্ধ হতে শুরু করে। কারখানার পিছনে সব কর্মচারীদের বাসস্থান ছিল, সেগুলো সব খালি হতে শুরু করে। কাজের খোঁজে স্থানীয় লোকজন আস্তে আস্তে এইসব জায়গা ছেড়ে বেরোতে শুরু করলো। এখন তো শুধু ভগ্নাবশেষ অবশিষ্ট। আমি নিজের চোখে এসব কিছুই দেখিনি, সবই বাবার মুখে শোনা। দোকানের মহিলাটি আমাদের জন্য চপ নিয়ে এসেছিল। সেগুলি দিতে দিতে আমাদের কথা শুনছিল সে। বিনয়ের বলা শেষ হলে সে বললে, ও পথ দিয়ে তো এখন আর কেউ যাতায়াত করে না বাবু সন্ধ্যের পর। বিস্তর গোলমেলে রাস্তা ওইটা। গোলমেলে মানে? আমি জিজ্ঞেস করলাম। ওই বছর 15 আগে অবধিও কয়েকটা কারখানায় কাজ হতো তো। ওই রকম সময়ে শ্রমিক আর মালিকের ঝামেলা হওয়ায় একটা কারখানার শ্রমিকরা আগুন লাগিয়ে দিয়েছিল। জিনিসপত্র তো সব পুড়ে যায়ই। মালিক ও তার ছেলেও নাকি সেই সময় কারখানায় ছিল। তাদের দেহের পুড়ে যাওয়া অবশেষ পাওয়া গেছে পরে। ওই ঘটনার পর সব কারখানাই বন্ধ হয়ে গেছে। লোকজন নাকি সন্ধ্যের পর ওদিক দিয়ে যেতে ভয় পায়। পরিত্যক্ত সব কারখানার ভেতর থেকে নাকি কি সব আওয়াজ পাওয়া যায় বাবু। কল কবজা নাড়ানোর, লোকজনের কথাবার্তার, আরও কি কি সব। কাঁপা কাঁপা গলায় শেষ কথাগুলো বলল মহিলাটি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি গিয়ে আমাদের কত টাকা হয়েছে তার হিসেব করো, গিয়ে যাও। আর ভূতের গল্প শোনাতে হবে না। ধমকের সুরে বলে উঠল বিনয়। মহিলাটি হঠাৎ এরকম প্রতিক্রিয়ায় থতমত খেয়ে মাথা চুলকোতে চুলকোতে দোকানে ফিরে গেল। বুঝরু কি যত সব। শালা ছোটবেলায় কতবার ওই রাস্তা দিয়ে ফিরেছি জানিস, কখনো অস্বাভাবিক কিছু দেখিনি। ইনি এসে আমায় কলকাতার বাবু পেয়ে ভূতের গল্প শোনাচ্ছেন। গজগজ করতে করতে বলল বিনয়। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আরে তুই উত্তেজিত হচ্ছিস কেন? আরে বাবা, এইসব লোকজন সারাদিন দোকানপাট করে, কোনো মনোরঞ্জনের উপায় নেই। খদ্দেরদের একটু গল্প শুনিয়ে মজা পায় হয়তো, তো কী আছে তাতে। দোকানের টাকা মিটিয়ে গাড়ির ধারে এসে তিনজন একখানা করে সিগারেট নিঃশেষ করে যখন গাড়িতে উঠতে যাব, তখন আকাশের শেষ প্রান্তের আলোটুকু নিশ্চিহ্ন হয়ে সিঁদুরের রঙের বদলে অন্ধকারের মধ্যে তারারা টিম টিম করতে শুরু করেছে। ঘড়িতে 6:45। গাড়িতে উঠে সামনের সিটে যখন বসলাম,
বিনয় তখন সিট বেল্টটা বাঁধছে। তার মুখে একটা রহস্যময় হাসি। কলকাতায় ঢোকার মুখটা পৌঁছতে এই রাস্তায় আরও ঘন্টাখানেক লাগবে। আর 8টার সময় সব মালবোঝাই গাড়িগুলো শহরে ঢোকে না, পুরো জ্যাম করে রেখে দেবে রাস্তা। বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই 12টা। কি বলছিস রে? আঁতকে উঠল পিছনের সিটে এতক্ষণ নির্বিকারভাবে বসে থাকা সৌর্য। এই আমার যে কাল ভোরবেলা অফিস, আরে রাত্রে একটু শান্তিতে ঘুমোতেও পারবো না তো দেরিতে ফিরলে। এখন কি করবি ভাই? আজ তোদের একটা নতুন রাস্তা দেখাই, চল। বিনয় গাড়িতে স্টার্ট দিয়ে বলল। কোন রাস্তা? আমি জিজ্ঞেস করলাম। এতক্ষণ যেই রাস্তা নিয়ে আলোচনা হলো, মহিলাটি বলল না সন্ধ্যের পর লোক চলাচল কম ওই রাস্তায়, তাহলে তাড়াতাড়ি যাওয়া যেতে পারে। আমি বলছিলাম, সন্ধেবেলা ওই অন্ধকার রাস্তা দিয়ে এক্সপেরিমেন্ট করাটা কি ঠিক হবে? তার চেয়ে চেনা রাস্তায় ফিরলেই হতো না? কি ব্যাপার বলতো, তুই কি ভয় পেয়ে গেলি নাকি? হাসতে হাসতে বলল বিনয়। আমি আর কিছু বললাম না। পাকা হলেও রাস্তাটা খুব একটা চওড়া নয়। দুধারে গাছের সারি, অনেকটা করে ব্যবধানে একটি করে ল্যাম্প পোস্ট। তার আলোর যা তেজ, তাতে জোনাকিও লজ্জা পাবে। গাড়ির হেডলাইটের আলোতে রাস্তাটা যতটা উদ্ভাসিত হচ্ছে তা দেখেই বিনয় গাড়িটা চালাচ্ছে। কাজেই খুব যে জোরে চালাতে পারছে তা মোটেই নয়। সৌর্য গুনগুন করতে করতে বাইরের দৃশ্য দেখছে। বিনয় আমাকে অনেকক্ষণ চুপ করে বসে থাকতে দেখে আমার অসন্তোষটা আঁচ করতে পেরেছে। অবশেষে বলেই বসলো, কিরে, এরকম গুম মেরে গেছিস কেন? এইটাও তো একটা অভিজ্ঞতা। গ্রাম বাংলার এরকম রূপ কি রোজ রোজ দেখতে পাবি? আরে সেটা কথা নয়, কথা ছিল তাড়াতাড়ি ফেরার। কিন্তু এই রাস্তার যা অবস্থা, কোনোভাবেই তাড়াতাড়ি ফেরা হবে বলে তো মনে হচ্ছে না। বিরক্ত হয়ে বললাম আমি। ওসব বাজে কথা, তুই আসলে ভূতের ভয় পেয়েছিস, এখন স্বীকার করছিস না। পিছন থেকে হাসতে হাসতে বলে উঠল সৌর্য। আমি পিছন ফিরে তার দিকে একটি ভস্মাত্মক দৃষ্টি নিক্ষেপ করলাম। দেখতে দেখতে আমরা পরিত্যক্ত কারখানার পাশের রাস্তাটায় উঠে পড়লাম। সারি সারি কারখানা পরপর দাঁড়িয়ে ভুতুড়ে রাজপ্রাসাদের মতো। লম্বা লম্বা সব লোহার গেট, কোনোটার দরজায় তালা, কোনোটায় বা নেই। পিছনে উঁচু চিমনিগুলো এক্কেবারে সুস্পষ্ট। কাছ থেকে এই অন্ধকারের মধ্যে যেন প্রকাণ্ড দৈত্যের মতো লাগছিল সেইগুলিকে। আমার মন ছোটবেলা থেকেই খুব কল্পনাপ্রবণ। এইরকম পরিবেশে গা ছমছম করছিল বইকি। আর একটু চেষ্টা করলে কারখানার ভিতর থেকে কলকবজার আওয়াজও হয়তো শুনে ফেলতাম। আমার দুই সঙ্গী যদিও একেবারেই ব্যতিক্রম, কিন্তু পরবর্তী যেই ঘটনাটা ঘটল তাতে তাদের বাঁজা চেতনাতেও যে বিদ্যুতের ঝিলিক খেলে গিয়েছিল সেইটার কোনো সন্দেহ নেই। আমাদের সকলকে অবাক করে দিয়ে হঠাৎ একটা কারখানার ফাটকের ভেতর থেকে একটা পুরনো সাইকেল বেরিয়ে আমাদের গাড়ির ঠিক সামনে এসে পড়ল। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে সাইকেলের আরোহী আর বিনয় কেউ টাল সামলাতে না পেরে একটা হালকা টক্কর হয় এবং আমাদের কিছু না হলেও সাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তায়। বিনয় আর সৌর্য তাড়াতাড়ি নেমে দেখতে যায় লোকটি ঠিক আছে কিনা। আমি নামলাম সবার শেষে। মাঝবয়সী ভদ্রলোক, পরনে শার্ট আর ঢলা প্যান্ট, চোখে চশমাও ছিল যেটি এখন ভেঙে রাস্তার ধারে পড়ে আছে। বিনয় আর সূর্য হাত ধরাধরি করে ভদ্রলোককে তুলল। দেখি 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 দেখি, কেটে গেছে নাকি? আপনি দাঁড়াতে পারছেন? আসলে অন্ধকারের মধ্যে এমনভাবে বেরিয়ে এলেন, যতক্ষণে দেখতে পেয়েছি। বলল বিনয়। ভদ্রলোক উঠে দাঁড়াতে দেখা গেল কেটে ওনার যায়নি ঠিকই, কিন্তু পায়ে চোট লেগেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। ইস,
ইস বাবা, এই অবস্থায় সাইকেল চালাবেন কি করে আমি বুঝতে পারছি না। আমার কি যে খারাপ লাগছে না। বিনয় আক্ষেপে সুরে বলল। লোকটি বলল, আপনাদের যদি খুব অসুবিধা না হয়, আমার একটু বড় রাস্তার মুখটা অবধি যদি ছেড়ে দেন, খুব উপকার হয়। অসুবিধা হবে কেন? আপনি উঠে পড়ুন গাড়িতে। কিন্তু আপনার সাইকেল? ওটা এখানেই থাক, কাল সকালে এসে নিয়ে যাব। কেউ চুরি করবে না এখান থেকে। লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়িতে উঠল পিছনের সিটে। তার পাশে সূর্যও উঠল। বিনয় সাইকেলটা রাস্তায় ধারে দাঁড় করিয়ে রেখে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দিল। আমার মনের খটকাটা তখনও যায়নি। এত অন্ধকারে ভদ্রলোক করছিল কি ওই কারখানার ভিতর? আমার মনের কথাটা বিনয় জিজ্ঞেস করে ফেলল ভদ্রলোককে। মানে কিছু মনে করবেন না আপনি, কিন্তু এই অঞ্চলে তো শুনেছি নাকি সন্ধ্যের পর কেউ চলাফেরা করে না। ঠিকই শুনেছেন। সংক্ষিপ্ত উত্তর এলো ভদ্রলোকের। তাহলে আপনি এই সময় অন্ধকারের মধ্যে ওই কারখানাতে? আমি এখানে প্রায় আসি, বেশ লাগে। অদ্ভুত লাগলো লোকটার কথা। এইরকম অন্ধকারে পরিত্যক্ত কারখানার ভুতুড়ে পরিবেশে প্রায়ই আসেন। পাগল নাকি? বিনয় তাও ব্যাপারটা সহজ করার জন্য হেসে বলল, ও আচ্ছা, এই নিরিবিলিতে সান্ধ্য ভ্রমণে নিশ্চয়ই একটা আলাদা মজা আছে। মজার জন্য আসি না। গম্ভীর গলায় বললেন ভদ্রলোক। এই কারখানা একসময় আমার ছিল। অনেক স্মৃতি জড়িয়ে আছে এর এক একটি ইটের সাথে। সেই স্মৃতিগুলো মোটেই মজার নয়, বেশিরভাগই বেদনার। ভদ্রলোকের কথায় পরিবেশটা একটু থমথমে হয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। অবশেষে আবার বিনয় কথা চালু করল। শুনেছি বটে এখানকার কথা, শ্রমিক আন্দোলনের সময়ের বিভিন্ন ঘটনা। আমার ঠাকুরদাও এই অঞ্চলেরই এক কারখানার ম্যানেজার ছিলেন। কি আর করা যাবে, এক ঐতিহাসিক বিপর্যয় আমাদের রাজ্য ও সমাজের, মেনে নিয়েই চলতে হবে। তোমার বয়স কত? হঠাৎ লোকটি প্রশ্ন করল বিনয়কে। 25। কিছুই জানো না তুমি এখানকার ব্যাপারে? তাহলে এই সকল ঘটনা তোমার জন্মেরও পূর্বের। বিনয়ের চিরকালই বিভিন্ন বিষয়ে নিজের জ্ঞান নিয়ে একটা সুপ্ত অহংকার ছিল। সে কখনোই সেটা প্রকাশ করত না, কিন্তু মাঝে মাঝে আঁতে ঘা লাগলে সেই অহংকারটা বাইরে বেরিয়ে আসত। ভদ্রলোকের কথাটা তার গায়ে লেগেছিল। সে বলল, বেশ, আপনি যখন জানেন আপনিই বলুন, শুনি কি ঘটেছিল এখানে। ভদ্রলোক একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর তার কাহিনী শুরু করলেন। আজ থেকে প্রায় 40 বছর আগে আমাদের কারখানা এই এলাকার সব থেকে বড় কারখানা ছিল। 200-ও বেশি লোক কাজ করত আমাদের কারখানায়। তাদের বসবাসের জন্য প্রায় 50 একরেরও বেশি জায়গা জুড়ে কোয়ার্টার, স্কুল এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ছিল। আমাদের ব্যবসা ছিল পশ্চিমের এক বিখ্যাত কোম্পানির হয়ে ব্যাগ, পার্স, বেল্ট ইত্যাদির উৎপাদন করা। লক্ষ লক্ষ টাকার মুনাফা এবং সুসজ্জিত জীবনযাত্রার মধ্যে দিয়ে দিন কাটছিল আমাদের। আমার পরিবারে ছিল আমার বৃদ্ধা মা, স্ত্রী ও 19 বছরের ছেলে। ছেলেও সবে সবেই কাজে যোগ দিয়েছিল। এমন সময় একদিন আমাদের কলকাতা থেকে ফোন এলো। পশ্চিম ভারতের এক বড় শিল্পপতি আমাদের কারখানাটা কিনতে চান। মোটা টাকা সমেত কলকাতায় নতুন ব্যবসা শুরু করার সংস্থানও মিলবে। কিন্তু আমি রাজি হলাম না। নিজের হাতে তিলে তিলে গড়া ব্যবসা এমনভাবে অন্যের হাতে তুলে দিই কিভাবে? মুনাফাও ভালো, আর এলাকাতেও একটা সম্মান ছিল আমাদের এই ব্যবসার ফলে।
সেসব ছেড়ে কলকাতা যাব কেন, কিন্তু তখনও বুঝিনি যে এই শিল্পপতির ছত্রছায়ায় অনেক রাজনেতারা জীবনযাপন করছেন এবং তারা তলায় তলায় আমাদের উৎখাত করার ফন্দি এঁটে ফেলেছেন। একদিন সকালে কারখানার জন্য বাড়ি থেকে বেরোবো, হঠাৎ শুনি বাইরে খুব কলরব। কাজের লোক এসে বলল, গ্রামে কথা ছড়িয়ে গেছে আমাদের কারখানায় নাকি গরুর চামড়া ব্যবহার করা হচ্ছে। এই খবরে লোক নাকি ক্ষেপে উঠেছে, লাঠি নিয়ে রাস্তায় নেমেছে আমাকে আর আমার ছেলেকে খুন করবে বলে। বুঝতে পারলাম যে এই মিথ্যে কথা রটানোর পেছনে কে বা কারা, কিন্তু আমরাও ছাড়ার পাত্র নই। আমি ঠিক করলাম বাইরে গিয়ে সবাইকে ঘটনাটা বুঝিয়ে বলবো, বুঝলে ওরা আপনিই শান্ত হয়ে যাবে। আমার ধারণা ভুল ছিল। আমাকে হাতের সামনে পেয়ে ওরা পাথর ছুঁড়তে শুরু করে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে আমি ঘরে ফিরে আসি। সেদিন রাতে খবর পাই যে কারখানায় গ্রামের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে। আমার মাথা ঘুরে গেল। এত বছরের পরিশ্রম, এত বছরের কষ্ট সব শেষ হয়ে যাবে। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একাই। আমার ছেলে বাবা বাবা বলে ডাকতে ডাকতে আমার পিছু নিল। রুদ্ধশ্বাসে সাইকেল চালিয়ে যখন কারখানায় পৌঁছালাম, তখন আগুনের শিখা দাউ দাউ করতে করতে কালো ধোঁয়া তুলে দিচ্ছে আকাশের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমার ছেলে যখন এসে পৌঁছলো, তখন সেই দৃশ্য দেখে সে নিজেকে সামলাতে পারল না। রাস্তার ধারে দাঁড়িয়ে যে দুষ্কৃতীরা এই নির্মম কাজ করে তারপর মজা দেখছিল, তাদের আক্রমণ করে সে। কিন্তু অতজন লোকের সাথে কি সে একা পেরে ওঠে? আমি নিথর হয়ে দেখলাম আমার 19 বছরের ছেলেকে সেই দুষ্কৃতীরা তুলে ছুঁড়ে ফেলল কারখানার সেই অগ্নিগর্ভে। আমি পাগলের মতো ঝাঁপ দিলাম সেই আগুনে, তাকে বাঁচানোর চেষ্টায়। এই বলে লোকটা থামল। আমরা সবাই চুপ, কিংবা বলা ভালো আমাদের সবার কথা বলার ক্ষমতাই ততক্ষণে লোপ পেয়েছে। এসি গাড়িতে বসে আমি দর দর করে খামছিলাম। আমি রিয়ার ভিউ আয়নায় দেখলাম সূর্য তার দিকের জানালায় সেটে বসে আছে। তার পাশের ভদ্রলোকের থেকে যতটা সম্ভব দূরত্ব বাড়ানো যায় সেই চেষ্টায়। হঠাৎ দেখতে পেলাম আমরা বড় রাস্তায় চলে এসেছি। বিনয় নিঃশব্দে গাড়িটা যত দ্রুত সম্ভব বড় রাস্তায় তুলল। ব্যাস ব্যাস ব্যাস, আমাকে এখানেই নামিয়ে দাও, বললেন ভদ্রলোক। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে, ও ঠিক নিয়ে যাবে আমায়। তাকিয়ে দেখলাম কিছু দূরে রাস্তার ধারে গাছের ছায়ার নিচে একটি ছেলে দাঁড়িয়ে আছে বটে। বয়স আন্দাজ 19-20। ভদ্রলোক আমাদের হাত নেড়ে বিদায় জানিয়ে তার দিকে এগোতে লাগলেন। বিনয় এক মুহূর্ত নষ্ট না করে গাড়ি ছোটালো কলকাতার দিকে। কিছু দূর চলার পর বিনয়ই প্রথম কথাটা বলল, কি অবস্থা দেখেছিস মফস্বলের? কলকাতার মতোই অসৎ, বুজরুকে ভরে গেছে। ভর সন্ধেবেলা কি সব বাজে গল্প শুনিয়ে গেল। বিনয় চিরকালই খুব যুক্তিবাদী, তাই পুরো ঘটনার বৈধতা যে সে স্বীকার করবে না তা আমি জানতাম। কিন্তু তার এই কথাগুলো খুব একটা আন্তরিক শোনালো না। মনে হলো জোর করে নিজেকে বোঝাচ্ছে যে লোকটার সকল কথাই মিথ্যে। চায়ের দোকানে শোনা ঘটনার সাথেও তার কোনো সম্পর্ক নেই। শেষে একটা কথা বলা দরকার। এই সকল ঘটনা যখন ঘটছে, তখন আমাদের কারুর মাথাতেই ঘড়ি দেখার কথাটা একবারের জন্য আসেনি। কলকাতায় ঢোকার মুখটায় পৌঁছে যখন দেখলাম রাস্তা ফাঁকা, তখন কতটা দেরি হয়েছে বোঝার জন্য প্রথম ঘড়িতে চোখ পড়ল, এবং পড়া মাত্রই চমকে উঠলাম। দেখলাম ঘড়িতে তখন সময় সন্ধে 7টা।
শেষ হলো আজকের রোল সাউন্ড অরিজিনাল। কণ্ঠ সম্মান রায়, অভিষেক ভৌমিক, কুমার সৌরভ, নবনীল ভট্টাচার্য এবং অর্পিতা দে। শব্দগ্রহণ স্বয়ং, শব্দ পরিকল্পনায় নবনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায় এবং অর্পিতা দে। কাহিনী সম্মান রায়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প।